হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আই এম সো সরি, 6টা দিন আমি ভিডিও দিতে পারি নাই। আমি ঢাকা ছিলাম, আমি কমিউনিটি ট্যাবে বইলা দিছি, তার জন্য সরি। সামনের মান্থ আমি পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন 2 পার্ট 3 নিয়ে আসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। অনুর হাতের মধ্যে রাফির হাত নেই, তাহলে রাফির হাত গেল কোথায়? অনু পাশ ফিরে রাফিকে বসে থাকতে দেখে শোয়া থেকে উঠে বসলো। রাফি নিজের কপালে হাত দিয়ে চোখ বন্ধ থাকা অবস্থায় অনুকে গম্ভীর স্বরে বলল, ওড়নাটা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাও অনু। অনু রাফির কথা মতো ওড়নাটা নিজের গায়ে জড়িয়ে রুম থেকে দৌড়ে চলে গেল। যখন অনু দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে আসে, তখন সবাই অদ্ভুত দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে। অনু ঘাবড়ে যায়। রাফির বাবা আনোয়ার হোসেন অনুকে গম্ভীর স্বরে বলল, আমরা অনেক বুঝিয়েছিলাম রাফিকে যাতে তোমার কথা মাথায় না আনে। আমরা আরও ভালো মেয়ে দেখে রাফির বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু রাফি শুধু তোমাকে বিয়ে করতে চায় বলে বাসায় পাগলামি শুরু করছিল। রাফির বাসার সব কিছু ভেঙে ফেলছিল, এমনকি খাবার দাবারও অফ করে নিজের রুমে বসেছিল। রুম থেকে বের হতো না, কারোর সাথে কথাও বলতো না, শুধু তোমাকে চাইতো। আর তুমি কিনা এভাবে সবার সামনে রাফিকে অপমান করলে। অনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাফির বাবাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। রাফির মা রেহানা পারভিন অনুকে রাগী স্বরে বলল, এই মেয়ে, তোমার সাহস হয় কি করে আমার ছেলেকে চরিত্রহীন বলার? নিজের চেহারা কখনো আয়নায় দেখছো? আমার ছেলের পেছনে হাজার হাজার সুন্দরী হাই ক্লাস ফ্যামিলির মেয়ে পড়ে থাকে, কিন্তু আমার রাফি বাবা কারোর দিকে ফিরেও তাকায় না। রাফি তোমার মতো একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল, এটা তো তোমার 100 জন্মের ভাগ্যের ব্যাপার ছিল। আর তুমি আমার ছেলেকে এভাবে অপমান করে কষ্ট দিতে পারলে? অনুর বাবা আরমান রহমান এগিয়ে এসে আনোয়ার হোসেন এবং রেহানা পারভিনকে অসহায় স্বরে বলল, অনুকে আপনারা ক্ষমা করে দিবেন। অনু যে এমন কাজ করবে আমি বুঝতে পারিনি। আনোয়ার হোসেন আরমান রহমানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি আমার মান সম্মান কিছু রাখলে না আরমান। বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি তুমি করতে পারলে? আরমান রহমান আনোয়ার হোসেনকে বলল, আমি জানতাম না অনু এমন কিছু করবে। অনু আমাকে বলছিল রাফিকে বিয়ে করতে রাজি আছে, কিন্তু সবার সামনে যে অনু রাফিকে এভাবে অপমান করবে আমি বুঝতে পারিনি। আমেনা বেগম আনোয়ার হোসেনকে বলল, ভাই, আমার স্বামীকে দোষ দিবেন না, যা করছে তা তো অনু করছে। এমন মেয়ে আমি পেটে ধরছি, ভাবতে আমার ঘৃণা লাগছে। অনু এমন হবে জানলে জন্মের সময় মুখে নুন দিয়ে মেরে ফেলতাম। এমন মেয়ে আমার দরকার নাই। সবার কথায় এমনিতে অনুর কান্না চলে আসছিল। অনুর মায়ের কথা শুনে অনু আর দাঁড়িয়ে থাকতে পারলো না। কান্না করতে করতে অনু দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায়। বাসায় ফিরে অনু খুব কান্না করলো, চিৎকার করে অনু কান্না করলো। সবাই কেন অনুকে এত ভুল বুঝছে? অনু যে রাফি ভাইয়াকে ভীষণ ভয় পায়, এটা কি সবাই বুঝে না? অনু মনে মনে কাঁদতে কাঁদতে বলল, আমার দোষ কি? রাফি ভাইয়া ভীষণ রাগী, আমাকে বিয়ে করার পর মেরে ফেলবে। আজকে কেমন আমার সাথে দরজা বন্ধ করে অসভ্যতা করার চেষ্টা করছিল, আর আমি কিনা ওই রাফি ভাইয়াকে বিয়ে করব? কখনোই বিয়ে করব না। রাফি ভাইয়া মানুষটা কেমন পাগল পাগল। এই ফ্রেন্ডস, আপনি তো অনেকের নাম শুনছেন। অনেক ট্রাস্টেড নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপর আপনি বাজি ধরতে পারবেন। তাই অনেক বেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা সিনো থেকে আসা আন্দার বাহার, জুজু, রোলেট এবং ক্রাশ প্ল্যান সেরা খেলা। আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন আপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি পিএসএল বিপিএল এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটির লিংক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবে। আব্বু এবং আম্মু জোর করলেও আমি রাফি ভাইকে কখনো বিয়ে করব না। আমার পড়াশোনা আছে, কই পড়াশোনা করে দেশে বিদেশে ঘুরে বেড়াবো? তা না করে ওই রাগী বেয়াদব রাফি ভাইকে বিয়ে করে অত্যাচারিত হতে আমি পারবো না। অন্যদিকে রাফি এখনো ওই একইভাবে বিছানায় বসে আছে। মাটির এক কোণায় এঙ্গেজমেন্টের রিংটা ঝলঝল করছে। রাফি রিংটা মাটিতে পড়ে থাকতে দেখে বসা থেকে উঠে রিংটা তুলে নিয়ে টেবিলের উপর রাখলো। রাফি মাঝে মাঝে সিগারেট খেলেও মদ তেমন খায় না। রুমের এক কোণায় মদের অনেকগুলো বোতল রাখা, কারণ আনোয়ার হোসেন এবং রেহানা পারভিন যখন অনুকে রাফির বউ করে মেনে নিতে চাচ্ছিল না, তখন সারাক্ষণ রাফি মদ খেয়ে বাসায় ভাঙচুর করত। অনুর কাছ থেকে এত অপমান, এত অবহেলা রাফি মেনে নিতে পারছে না। রাফি কখনো ভাবেনি অনু এভাবে সবার সামনে রাফিকে অপমান করবে। তাই মদের বোতল হাতে নিয়ে রাফি মদ খেতে লাগলো। এমন সময় রেহানা পারভিন রাফির রুমে এসে
রাফিকে মদ খেতে দেখে চিৎকার করে এগিয়ে এসে বলল, রাফি বাবা মদ খাস না, মদ খেলে তোর শরীরের ক্ষতি হবে, মদটা ফেলে দে রাফি। রাফি রেহানা পারভিনের দিকে তাকিয়ে হেসে বলল, মা এখন এই মদটা আমার একমাত্র সঙ্গী, তুমি আমাকে বিরক্ত করো না তো, যাও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। রেহানা পারভিন রাফিকে বিরক্ত স্বরে বলল, অনু তোর যোগ্য না বাবা, আর এই কয়দিনের মধ্যে তুই ওই মেয়ের মধ্যে এমন কি পেয়েছিস? রাফি রেহানা পারভিনের দিকে হাসতে হাসতে বলল, অনুর মধ্যে আমি অনেক কিছু পেয়েছি মা, অনেক কিছু পেয়েছি যা সবার মধ্যে থাকে না। রেহানা পারভিন রাফিকে বলল, বাবা মদটা খাস না, ওইটা টেবিলে রেখে দে। রাফি এবার বিরক্ত স্বরে রেহানা পারভিনকে বলল, মা বিরক্ত করো না তো, আমার কিছু ভালো লাগছে না, তুমি চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমার কিছু ভালো লাগছে না মা, প্লিজ তুমি নিজের রুমে চলে যাও। নিজের ছেলের এমন অবস্থা রেহানা পারভিন কিছুতেই মেনে নিতে পারছে না। রেহানা পারভিনের সব রাগ অনুর উপর গিয়ে পড়লো। তিনি নিজের চোখের জল মুছে রাফির রুম থেকে চলে গেলেন। রাফি মদ খেতে খেতে এমনিতেই বলতে লাগলো, এত কষ্ট করে মা বাবাকে রাজি করিয়েছিলাম তোকে বিয়ে করব বলে, কিন্তু সেই তুই আমাকে বিয়ে করতে রাজি হলি না অনু, উল্টো আমাকে তুই অপমান করলি। এত রাগ হচ্ছিল যে চেয়েছিলাম আজ তোর সাথে ভয়ঙ্কর কিছু খারাপ কাজ করতে, কিন্তু আমি পারলাম না। কি করে পারবো? তোকে কষ্ট দিতে কেন যেন আমার মনটা চাইলো না। আমি তোকে অন্যভাবে কষ্ট দিব, তুই রেডি থাকিস অনু। অন্যদিকে অনুর মা বাবা রাফির বাসা থেকে চলে গেলে নিজের বাসায় এসে অনুর সাথে একবারও কথা বললেন না। অনুর বাবা আরমান রহমান এবং অনুর মা আমেনা বেগম এমনকি রাতে কেউ খাবারও খেলো না, অনু না খেয়ে ঘুমিয়ে পড়লো। রাফি বারান্দায় দাঁড়িয়েছিল। আনোয়ার হোসেন রাফির রুমে এসে রাফিকে এদিক ওদিক না পেয়ে বারান্দায় গিয়ে দেখলো রাফি দাঁড়িয়ে আছে। আনোয়ার হোসেন রাফিকে শান্ত স্বরে বলল, যা হয়েছে সব ভুলে যাও রাফি, অনুকে তুমি ভুলে যাও, আমরা তোমার সাথে অনুর থেকে 1000 গুণ ভালো এবং সুন্দরী মেয়ে বিয়ে দিব, চলো আমাদের সাথে খেতে আসো। তোমার মা ড্রয়িং রুমে খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে। রাফি চুপ করে কথাগুলো শুনে নিয়ে আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার 1000 সুন্দরী ভালো মেয়ে চাই না বাবা, আমার শুধু অনুকেই চাই, আমি কিছু খাবো না, তুমি এবং মা খেয়ে নিয়ে শুয়ে পড়ো। আনোয়ার হোসেন এবার বিরক্ত স্বরে রাফিকে বলল, আরমানের মেয়ে তো আহামরি সুন্দর না, তাহলে ওই মেয়ের মধ্যে কি এমন পেলে তুমি? রাফি সিগারেটে আগুন ধরিয়ে সিগারেট খেতে খেতে আনোয়ার হোসেনকে বলল, বাবা শোনো, শরমের ঠেলায় তো তোমারে কইতে পারি না, তাহলে আজকে কইয়েই দেই, অনুর মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কোনো মেয়ের মধ্যে নাই। না আমার তো শরম করতেছে, নাহলে আমি তোমারে কইয়া দিতাম যে অনুর মধ্যে কি আছে। কি পেয়েছি জানি না, কিন্তু আমার অনুকেই চাই বাবা, বুঝছো না? আনোয়ার হোসেনের এখন নিজের উপরেই রাগ হচ্ছে, কেন যে বন্ধু আরমান রহমান ও তার পরিবারকে রাফির জন্মদিনে নিমন্ত্রণ করছিল, কে জানে নিমন্ত্রণ না করলেও রাফির সাথে কোনো দেখাও হতো না, আর রাফি এমন পাগলের মতো পাগলামিও করতো না। আনোয়ার হোসেন রাফির রুম থেকে চলে গেল। রাফি বারিন্দায় গিয়ে দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। আকাশে কোনো চাঁদ বা তারাও নেই, আকাশে শুধু কালো মেঘ। রাফি সিগারেট খাওয়া শেষ করে সিগারেটের অবশিষ্ট অংশটা বাইরে ছুঁড়ে ফেললো। তারপরে অনুর কথা ভেবে গান গাইতে লাগলো। রাফি অনেকটা সময় একা একা গান গাইলো। তারপর রাফির আর কিছু ভালো লাগছে না, রুমে গিয়ে সোফায় বসে পড়লো রাফি। অনুকে ফোন দিতে মন চাইলেও তবুও রাফি অনুকে ফোন দিল না। রাফি রুমে মিম প্রবেশ করে জোর গলায় রাফিকে বলল, এসব নেশা না করে আমাকে ভালোবাসলে কি হয় রাফি, আমাকে একটু ভালোবেসে দেখ, আমি তোর সব কষ্ট ভুলিয়ে দিব, আমি তোকে প্রমিস করছি। রাফি পেছন ফিরে মিমকে দেখে অবাক হলো। এখন রাত হলেও গভীর রাত নয়, কিন্তু মিমের কথা শুনে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। রাফি রেগে গিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে মিমকে বলল, তুই এত রাতে আমার রুমে কেন এসেছিস? মিম রাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তোর কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না রাফি, আমাকে একটু ভালোবেসে দেখ, তোর সব কষ্ট আমি ভুলিয়ে দিব। রাফি রাগী স্বরে মিমকে বলল, তুই শুধুমাত্র আমার জাস্ট ফ্রেন্ড, তা কি তুই ভুলে যাচ্ছিস? মিম, যদি ভুলে থাকিস তুই যে জাস্ট আমার ফ্রেন্ড, তাহলে আবারও তোর মাথায় ভালো করে সেট করে ঢুকিয়ে নে, আর আমি তোকে কখনো ভালোবাসবো না। মিম বিচলিত হয়ে রাফিকে বলল, কেন রাফি, আমাকে কেন ভালোবাসতে পারবি না? আমি তো তোকে খুব ভালোবাসি। রাফি এবার হাসতে হাসতে মিমকে বলল, ভালোবাসা বলাটা সহজ রে মিম, ভালোবাসা শব্দটা ছোট হলেও এর মানটা বিশাল বড়। ভালোবাসা খুব জটিল, যেখানে আমি নিজেই বুঝতে পারছি না ভালোবাসা কেমন হয়, সেখানে তুই ভালোবাসার আসল মানে কিছুই তো বুঝবি না। মিম এবার রাফির হাত ধরে বলল,
রাফি আমার দিকে একবার তাকিয়ে তো দেখ, আমি অনুর থেকে হাজার গুণ সুন্দরী। তুই আমাকে ভালো না বেসে ওই অনুকে কেন ভালোবাসছিস? রাফি নিজের হাত মিমের হাত থেকে ছাড়িয়ে বলল, তুই অনুর থেকে বেশি সুন্দরী কিনা তা জেনে আমি কি করব? শুন, দুধ দেখতে সুন্দর, কিন্তু তার থেকেও সুন্দর পানি। আর সবচেয়ে বড় কথা, আমি কাউকে ভালোই বাসি না। মিম অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো, তুই অনুকে ভালোবাসিস না? রাফি রাফি মিমকে গম্ভীর স্বরে বলল, না, আমি অনুকে ভালোবাসি না, তবে আমার অনুকে চাই। আমি কাউকে চাই না, আমার শুধু অনুকে চাই। মিম অবাক হয়ে রাফিকে বলল, তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না রাফি। তুই অনুকে ভালোবাসবি না, তাহলে কেন তুই অনুকে বিয়ে করতে চাচ্ছিস? এটা কেমন কথা? রাফি রাগী স্বরে মিমকে বলল, তোর না বুঝলেই ভালো। তুই এখন আমার রুম থেকে চলে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। মিম মন খারাপ করে রাফিকে বলল, রাফি আমি তোকে খুব ভালোবাসি, আমাকে কি আরেকটা বার ভালোবাসা যায় না? রাফি রেগে গিয়ে মিমকে বলল, আমি তোকে ভালোবাসি না, বারবার এক কথা বলবি না। আমার রুম থেকে তুই চলে যা প্লিজ মিম। রাফির রাগ দেখে মিম ভয় পেয়ে গেল, তাই মিম রাফির রুম থেকে চলে গেল। রাফি মন খারাপ করে কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ল। রাফির মোবাইলের ফোনের হোম এবং লক স্ক্রিনে অনুর ছবি সেট করে রেখেছে। ফোনটা অন করলেই অনুর ছবি ভেসে ওঠে। ছবিতে অনু মুচকি মুচকি হাসছে। রাফি ভাবতে লাগলো, অনুর এই হাসির মাঝেও কেমন যেন মন খারাপ লুকিয়ে আছে। এরই মাঝে রাফির ফ্রেন্ড রিদি ফোন করলো। রিদির ফোন করছে দেখে রাফি বিরক্ত হয়ে কেটে মোবাইলটা অফ করে টেবিলের এক পাশে রেখে দেয়। এদিকে রাফির ফোন কেটে দেওয়ায় রিদি আবারও ফোন করলো, কিন্তু এবার রাফির ফোন রিদি বন্ধ পেল। রিদি রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, রাফি আমার ফোনটা রিসিভ করলো না, আমার ফোনটা কেটে দিল, আবার মোবাইলটা অফ করে দিল। আমি তো রাফি কেমন আছে জানার জন্যই ফোন করছিলাম, এমন করে রাফি ফোনটা রেখে দিল। আর কখনো রাফিকে আমি ফোন দিব না। অন্যদিকে রাফি মোবাইল ফোনটার দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো। রাফি হাসতে হাসতে মনে মনে বলল, সবাই আমাকে ফোন দেয় আমি কেমন আছি জানার জন্য, কিন্তু যার ফোনের আশায় আমি বসে থাকি সেই তো একটাবার ফোন দেয় না। একটা ফোন দিলে কি হতো তোর অনু? আমি এখন কেমন আছি তা জানার তোর একটু কি মন চায় না? বেশ কয়েকটা দিন চলে গেল, অনু কয়েকদিন ধরে ভার্সিটিতে যায় না। কেন যেন অনুর কিছুই ভালো লাগছে না। অনুর মনের মাঝে একটা শূন্যতা কাজ করে। গভীর রাতে অনু মন খারাপ করে বারান্দায় গিয়ে বসে আছে। অনু কিছু ভালো লাগছে না, ঘুমও আসছে না। কিছুক্ষণ আগেই অনুর ঘুম ভেঙে যায়। তারপর ঘুমানোর অনেক চেষ্টা করছে অনু, কিন্তু তবুও ঘুম আসছে না। খুব কান্না পাচ্ছে। সবাই এমন করে কেন অনুর সাথে? সবাই শুধু অনুর মনে কষ্ট দেয়, কেউ অনুর দুঃখ বোঝে না। মা বাবা এমনকি রাফি ভাইয়াও অনুকে বুঝতে পারলো না। সবাই শুধু অনুর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়। রাফি ভাইয়ের কথা না চাইতেও অনুর ভীষণ মনে পড়ছে। অনু মনে মনে বলল, আমার হয়তো রাফি ভাইয়াকে এতটা অপমান করা ঠিক হয়নি। কেমন যেন খারাপ লাগতাছে। এত খারাপ লাগতাছে কেন আমার? রাফি ভাইকে একটা ফোন দিব না, ভয় লাগছে যদি আবার বকা দেয়। অনুর হঠাৎ করেই দু চোখ ভর্তি জল চলে আসলো। জলের চোখ দুটো টলমল করতে লাগলো, আর নিজের কান্নাকে আটকাতে পারলো না। শব্দ করেই অনু কাঁদতে লাগলো। রাফিকে ফোন দিয়ে কেমন আছে জানার জন্য অনুর ফোন দিবে মনে মনে ভেবে নিল। চোখ মুছে অনু রাফিকে ফোন দিল, কিন্তু রাফির ফোন বন্ধ করা। আবার অনু ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। অনু কাঁদতে লাগলো, নিজেকে এত দোষী মনে হচ্ছে কেন? অনু কি রাফি ভাইয়াকে নিজের স্বার্থের জন্য এতই বেশি কষ্ট দিয়ে ফেললো? রাফি ভাইয়াকে কি অনু খুব বেশি ভুল বুঝলো? অনুর মাঝে হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। বারবার অনু রাফির ফোনে কল দেয়, কিন্তু রাফির ফোন অনু বন্ধ পায়। একসময় হতাশ হয়ে অনু ফোনটা জানালার কাছে রেখে দিল। কাঁদতে কাঁদতে অনু আনমনে গান গাইতে লাগলো। আজি দু চোখ ভরে রেখেছি তোমায় আমি, আজি দু চোখের আড়ালে হারিয়েছি তোমায় আমি। যন্ত্রণায় তোমায় ভেবে কেঁদেছি আমি, জীবনটাকে শেষ করার আশায় গে যায় আমি। তুমি আমার হয়েও কখনো আমায় বুঝোনি,
ভেঙেছ পুরোটা আমায়, তবুও গড়েছি তোমায় আমি, তোমায় আমি বলে দিতে চাই আর পাবে না আমায়। কষ্ট পাবো জেনেও তুমি কাঁদিয়েছো আমায়। গান গাইতে গাইতে একসময় অনু বারান্দার চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। মনের ভিতর রাফি ঘুরছে, কিন্তু অজানা ভয়ে রাফির কাছ থেকে অনু দূরে সরতে চাইছে। অনুর মন যে কি চায় অনু বুঝতে পারছে না। আমেনা বেগম অনুর উপর রাগ করে থাকলেও সকালে অনুর রুমে এসে অনু কি করছে দেখতে এলো, কিন্তু আমেনা বেগম অনুকে কোথাও খুঁজে পেল না। মেয়েকে খুঁজে না পেয়ে আমেনা বেগমের মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো। অনু গেল কোথায়? আমেনা বেগম চিৎকার করে এদিক ওদিক অনুকে খুঁজতে খুঁজতে ডাকতে লাগলো, অনু কই গেলি তুই? আমার মা, অনু কোথায় তুই? আমেনা বেগম ভাবলো বারান্দাটা তো দেখা হলো না। বারান্দায় গিয়ে তিনি দেখতে পেল অনু চেয়ারে বসেই দেওয়ালে মাথা ঠেকে ঘুমিয়ে আছে। আমেনা বেগম অনুর কাছে দ্রুত এগিয়ে গিয়ে অনুকে বুকে জড়িয়ে নিয়ে আর্তনাদ করে বলতে লাগলো, অনু তোর কি হলো? এই অনু। আমেনা বেগম অনুর কপালে হাত দিয়ে দেখলো অনুর গায়ে ভীষণ জ্বর এসেছে। আমেনা বেগম অনুকে অনবরত ডাকতে লাগলো। অনু অল্প চোখ খুলে আমেনা বেগমকে শান্ত স্বরে বলল, আম্মু আমার শরীরটা ভালো লাগছে না, একটু পানি খাবো, আমাকে একটু পানি দিবে? আমেনা বেগম মন খারাপ করে অনুকে বলল, হ্যাঁ মা পানি দিচ্ছি, তুই রুমে চল, তুই বারান্দায় সারা রাত ঘুমিয়েছিলি কেন? তোর তো জ্বর এসে গেছে। অনু উত্তরে কিছু বলতে পারলো না, চোখ বন্ধ করে রাখলো অনু। আমেনা বেগম অনুকে বসা থেকে উঠাতে সাহায্য করে অনুকে ধীরে ধীরে আমেনা বেগমের কাঁধে মাথা রেখে রুমে আসলো। আমেনা বেগম অনুকে বিছানায় শুয়ে দিয়ে পানির জগের দিকে তাকিয়ে দেখলো জগে পানি নেই। তাই আমেনা বেগম অনুর জন্য পানি আনতে রুম থেকে বেরিয়ে গেল। অনু আবারও চোখ বন্ধ করতেই রাফির মুখটা বারবার ভেসে আসছিল। অনু কাপা গলায় শান্ত স্বরে বলল, রাফি ভাইয়া কেমন আছো তুমি? আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, আমার ভালো লাগছে না কিছু। অনুর বাবা আরমান রহমান অনেক আগেই অফিসে চলে গেছেন। বাসায় শুধু অনু এবং আমেনা বেগম আছে। অনুর জন্য গ্লাসে করে পানি নিয়ে এসে আমেনা বেগম শান্ত স্বরে অনুকে ডাকতে লাগলো, অনু মা উঠে বস, একটু পানি খেয়ে নে। আমেনা বেগম অনুকে আস্তে করে টেনে তুলে পানি খাইয়ে দিল। অনু আমেনা বেগমকে কাপা গলায় বলল, আম্মু রাফি ভাই আমার ফোন ধরছে না, আমার কিছু ভালো লাগছে না, তুমি রাফি ভাইয়াকে আমার কাছে এনে দাও। অনুর কথায় আমেনা বেগম অবাক হলো। আমেনা বেগম অবাক হয়ে অনুকে জিজ্ঞাসা করলো, এসব তুই কি বলছিস অনু? তুই না রাফিকে সহ্য করতে পারিস না, তাহলে রাফিকে এনে দিতে বলছিস কেন? জ্বরে কি তুই পাগল হয়ে গেলি? অনু আসলেই বুঝতে পারছে না অনু কি বলছে, কিন্তু এখন শুধু অনু রাফিকে দু চোখ ভরে দেখতে চায়। তাই অনু আমেনা বেগমকে বলল, হ্যাঁ আম্মু আমি পাগল হয়ে গেছি, তুমি রাফি ভাইয়াকে আমার কাছে একটু এনে দাও, আমি কতদিন রাফি ভাইয়াকে দেখি না, রাফি ভাইয়াকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমেনা বেগম নিস্তব্ধ হয়ে অনুর মুখের দিকে তাকিয়ে রইল। অনুকে কি বলবে আমেনা বেগম ভেবে পেল না। অন্যদিকে রাফি আজকাল অফিসেও যায় না, আনোয়ার হোসেনকে অফিসের সব কিছু সামলাতে হচ্ছে। রাফি রুম থেকে বেরো হয় না, ফোনটা অনেক দিন আগে টেবিলের ডয়ারে রেখে দিয়েছে। রাফি কারোর সাথে কথাও বলে না, ঠিকমতো খাবারও খায় না, ঠিকমতো ঘুমায় না, কোনো কিছুই রাফির ভালো লাগছে না। রাফি অনেক দিন পর আজ ফোনটা অন করে দেখলো অনুর নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। রাফি খুব অবাক হলো, রাফির মনটা মুহূর্তেই খুশি হয়ে গেল। রাফি হেসে মনে মনে বলল, অনু ফোন দিয়েছে, তার মানে আমার কথা নিশ্চয়ই অনুর খুব মনে পড়ছে। আমি তোমার কাছে আসছি অনু, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই কয়েকদিনে রাফি নিজেকে ইচ্ছা করে ঘরবন্দি করে রেখেছিল। অনু রাফিকে একদমই সহ্য করতে পারতো না। এটা ভেবে রাফি মন খারাপ করে অনুকে কোনো ফোন দিত না। নিজের মনে মনে ভীষণ কষ্ট পেত রাফি। বারবার অনুকে ফোন দিতে গিয়েও রাফি ফোন দিত না। আর আজ মোবাইল ফোনটা অন করে অনুর এতগুলো কল দেখে রাফি সত্যি ভীষণ অবাকের সাথে খুশি হয়েছে। তাই কোনো কিছু না ভেবেই রাফি অনুর বাসায় ছুটে গেল। গাইস, সারাটা দিন জার্নি করে ঢাকার থেকে বাসায় আসছি রাত 11টা বাজে, এখন বাজে রাত 2টা। তো আমার পক্ষে সম্ভব হলো না ভিডিওটা আর বড় করার। তো এই ভিডিও লাইক টার্গেট 3কে, আর সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইব পার্ট 4-এ। কালকে পার্ট 4 বড় দেওয়ার চেষ্টা করবো, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইতেছে পার্ট 4-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।